আজ 16 ডিসেম্বর, আজ আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসে আমাদের বাংলাদেশের যারা বাঙালি রয়েছি প্রত্যেকেরই একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আর এই সুন্দর দিনে অবশ্যই আমাদের মাঝে সবসময় আমরা চাই এবং আপনাদেরকেও সবসময় একজন সুন্দর গুণী ব্যক্তিত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। আজও তার ব্যতিক্রম নয়, তিনি একজন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সেই সাথে তার কথা, তার গান, তার যে ব্যবহার সব কিছুই যেন মানুষের মন বরাবরই জয় করে এসেছেন। তিনি সেই যুগ থেকে এত সুন্দর সুন্দর গান আমাদের মাঝে উপহার দিয়েছেন, প্রত্যেকটা গানই যেন এখনও হৃদয়ে বাজে এবং এই গানগুলোর টানেই কিন্তু আমরা বারবার তার কাছে ছুটে যাই যে আরও দুটো কয়েক গান একটু আমাদেরকে শুনিয়ে দিন। দর্শক, আপনাদের মন জয় করানোর জন্যই আজকের এই সুন্দর আনন্দের সুখের একটা দিনে আমরা আমাদের আজকের এই দিনে আমন্ত্রণ জানিয়েছি আমাদের চায়ের চুমুকের অনুষ্ঠানে আপনার আমার সকলের খুব পছন্দের একজন গুণী সঙ্গীত শিল্পী রফিকুল আলম। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি। শুভ সকাল আমার দর্শককে, এইটেন বাংলাকে এবং তোমাকে। আজ তো আমাদের বিজয় দিবস, এই দিনটি উপলক্ষে আপনার একটু মতামত এবং আজকের এই দিনটির যে উপলব্ধি আমরা সকলেই করি, স্পেশালি আপনাদের প্রজন্ম থেকে শুরু করে আমাদের নতুন প্রজন্মের জন্য সবসময় একটা অন্যরকম একটা দিন। এই দিনটার সঙ্গে সম্পর্ক হলো আমি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়েছিল সেখানে আমি খুব উল্লেখযোগ্য গানগুলো গাওয়ার সুযোগ পেয়েছিলাম, এককভাবে না, কোরাস। হ্যাঁ, ফলে ওই জিনিসটা আমাদের ভেতরে রয়ে গেছে যে একটা সৃষ্টি প্রক্রিয়ায় আমার সামান্য অবদান আছে, এটা আমাকে খুব আনন্দ দেয়, এটা খুব সম্মানিত বোধ করি। রিসেন্টলি আমরা একটা ট্র্যাজেডি পার করেছি, তো গানের বিষয়টা একটু গান হলেই কিন্তু আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আপনাকে পেয়েছি আর গান হবে না তা কিন্তু নয়, একদমই নয়। এবং আজকে একটা খুশির দিন, আমাদের সকল বাঙালিদের জন্য একটা গর্বের দিন, যেহেতু আমাদের বিজয় দিবস। দেখো, আমার সিঙ্গিং ক্যারিয়ারে অনেক বৈচিত্র্য আছে, কিন্তু ডাইভার্সিটি আছে। আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে জীবন শুরু করেছি, গান শিখেছি, শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি প্রায় 12 বছর। তারপরে যুদ্ধের সময় চলে গিয়ে দেশের গান গাইলাম, ওটা আমার হচ্ছিল না, কিন্তু ওটা অ্যাডপ্ট করতে পারলাম। এবং পরবর্তীকালে লোকগানেরও কিন্তু আমি সুরে অনেক খুব কি বলবো, খুব সফল কিছু গান করেছি লোকসুরে। হ্যাঁ, এটা সঙ্গীত পরিচালকরা গাইয়েছে আমাকে দিয়ে, চলচ্চিত্রে, অ্যালবামগুলোতে, রেডিও টেলিভিশনে। ফলে আমার ওই বৈচিত্র্যের কথাটা আমি বারবার সবাইকে বলি যে দেখো, এটা কিন্তু খুব রেয়ার জিনিস। একজন লোক আধুনিক গান গেয়েই যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন নমস্যশিল্পীরা ছিলেন, মোহাম্মদ নবী ভাই, হ্যাঁ, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, তারপরে আরও যারা ছিলেন আমাদের হাদি ভাই, না হাদি ভাই অবশ্য বৈচিত্র্যর কিছু গান করেছেন, কিন্তু আমি করেছি বিভিন্ন জনরার গান করেছি আমি, এবং খুব সফলভাবে করেছি। তা আমি একটা গান কিছুদিন ধরে আমার মাথায় ঘুরছে, যেটা আমি কখনো করিনি, সেটা হলো নজরুল সঙ্গীত। আমি কিন্তু নজরুল সঙ্গীত কখনো, হ্যাঁ, একবার গেয়েছিলাম, ভালো হয়নি, তারপর আর নজরুল সঙ্গীত গাইতে সাহস করি না। তা আমি একটা সময়চ্যুত একটা গান করি, কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার এই গানটা কিন্তু খুব একটা গাওয়া হয় না, দেখবে। জাগো জাগো অনশন বন্দি ওঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, জাগো। এই এরকম আরো রিদমিক গানটা, হ্যাঁ, অনেক বড় গান, এখন এই মুহূর্তে আমার মেমোরিতে নেই, কিন্তু এই গানটা গেয়ে আমি খুব শান্তি পাই এখন। সময়চিত। এবং ধরো আমি নজরুল সঙ্গীত খুব একটা গাইনি, কিন্তু নজরুল সাহিত্য নিয়ে কিন্তু আমি লেখাপড়া করেছি। হ্যাঁ, এই ভদ্রলোক, এই কবি, আমাদের জাতীয় কবি, যে কত ভার্সাটাইল এবং কত বড় প্রতিভা, এইগুলো গান শুনে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, যেমন ধরো, হ্যাঁ, এই হেন দিক নাই তিনি গান করেননি, সমস্ত লোকগান থেকে শুরু করে ধর্মীয় গান, ইসলামী গান করেছে। আমি ছোটবেলায় খুব এই গানটা গাইতাম, আল্লাহকে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। এটা ওই প্রথম দিকে আমার শিক্ষকরা শেখাতেন, যেটা শেখো, তাহলে গলাটার বৈচিত্র্য আসবে। এই বারবার বৈচিত্র্যের কথাই আমি বলছি। আর ধরো আমার আধুনিক গান, অনেক জনপ্রিয় গান আছে আমার, যে ওই যে
এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, সে আছে নিজকে নিয়ে, আমি তো আপন, দোষেই পেলাম শুধু অথই যন্ত্রণা। এই গানটা কি হলো জানো, এত জনপ্রিয়তা পেল যে আমাদের যে নায়ক ছিলেন, খুব স্মার্ট নায়ক জাফর ইকবাল, ও তো গায়কও ছিল, ও একদিন অনেক রাতে ফোন করেছে যে ওস্তাদ এই গানে আমি ঠোঁট মেলাবো। আমি বলতে একটা ফিল্মে লাগাও, না ফিল্মে টিল্মে অনেক দেরি হয়ে যাবে। তখন ওর মনের অবস্থা একটু খারাপ ছিল, এবং আমার এই গানটা এক হৃদয়হীনা গানটা একটা ফুল ক্যাসেটেও রেকর্ডিং করে রাখতো, রাত্রে ছেড়ে দিয়ে শুনতো, খুব ইমোশনাল ছেলে ছিল তো। তবে হ্যাঁ করো, তারপরে সে কিন্তু দেখবে এখন প্রায় ইউটিউবে কিন্তু লেখে এক হৃদয়হীনা শিল্পী জাফর ইকবাল, কিন্তু জাফর ইকবাল ওটা নয়, আমার গানটাতে সে ঠোঁট মিলিয়েছে। হ্যাঁ, তারপরে এই গানটা নিয়ে আরেকটু বলি, আমাদের শাহনাজ আপা, শাহনাজ রহমতুল্লাহ, উনি যখনই কোনো ঘরোয়া আসরে যেতেন এই গানটা করতেন, এত প্রিয় ছিল ওনার গান, এবং গানের কথাগুলো তো একদম মারাত্মক, আলাউদ্দিন আলীর সুর, অন্যরকম একটা অনুভূতি কাজ করে গানটার কথা বললেই। এই প্রজন্মের কথা একটু বলতে চাই, এই প্রজন্মে যারা গান করছেন বা গানের জগতে যারা আছেন, স্পেশালি যে আমাদের যে স্বর্ণময়ী সময়ের যে গানগুলো ছিল, সেই গানগুলোর উপলব্ধি বা কতটুকু মূল্যায়ন এই প্রজন্ম করছে বলে আপনি মনে করছেন? না, এটা হয়েছে কি, এটা আমি আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদেরকে দোষ দেই না, এইটা একটা বৈশ্বিক সমস্যা হয়েছে। তুমি বলতে পারবা গত 10 বছরে আমেরিকায় কয়টা গান বেড়েছে? একটাও না। ইংল্যান্ড, ব্রিটেনের কত শত শিল্পী জন্ম দিয়েছে, কত শত গান, গত 10-15 বছরে কোনো গান পাবে? এটা সম্ভবত, আমি যেটা প্রায় বলে থাকি যে সম্ভবত প্রযুক্তির কারণে গানের এই ব্যারেন এবং খরা চলছে প্রযুক্তির কারণে। কারণ খুব ইজি অ্যাভেলেবল হয়ে যায়, খুব সহজে জনপ্রিয়তা পেতে চায় শিল্পীরা, চাইবেই জনপ্রিয়তার জন্যই তো গান গাই আমরা। হ্যাঁ, আমাদের কষ্ট করতে হয়েছে জনপ্রিয়তা পাওয়ার জন্য, প্রায় 10 বছর কেউই আমাকে চিনত না। হ্যাঁ, কষ্ট করতে হয়েছে, এখনকার শিল্পীদের সেটা করতে হচ্ছে না, যার ফলে তুমি যেটা ইঙ্গিত করলে যে এখনকার প্রজন্মের ছেলেপেলেদের সত্যি সত্যি তারা খুব ক্যারিয়ার হাইপার। আমি ইংরেজি বাংলাটা বুঝিয়ে বলছি, অর্থাৎ ক্যারিয়ার নিয়ে এত বেশি চিন্তা করতে হয়, চর্চার সময় পায় না যে আমাকে ওইখানে যেতে হবে, আমাকে 5 লাখ ভিউয়ার বাড়াতে হবে। হ্যাঁ, গান করেই বসে গেল কম্পিউটারে ভিউয়ারশিপ বাড়ানোর জন্য। এই ধরনের সমস্যাগুলো হওয়াতে চর্চা থেকে আমাদের ছেলে মেয়েরা খুব সঙ্গত কারণে সরে এসছে। গুণী শিল্পী আছে কিন্তু আমাদের দেশে। জি, অবশ্যই। নতুন প্রজন্ম আরো সামনে ভালোভাবে হয়তো বা এই যে আমাদের যে গানগুলো, যে আমাদের ঐতিহ্য, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সেগুলো ভালোভাবে রিপ্রেজেন্ট করবে অবশ্যই। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? আরেকটি? জি। তাহলে পরে সাধারণত জনপ্রিয় গানগুলো যেটা গাই, একটা অত জনপ্রিয় নয় কিন্তু খুব মৌলিক একটা গান একটু করি। জি, অবশ্যই। কবি শামসুর রহমান সাহেবের লেখা একটা কবিতা আছে, দেখবে বিখ্যাত কবিতা, বাংলা সাহিত্যে এত শক্তিশালী কবিতা খুব কম হয়েছে। কখনো আমার মাকে, কবিতাটার নাম। এইটা আমি গেয়েছিলাম, সত্যদা সুর করেছিল, অসাধারণ সফলতা পায়, কিন্তু জনপ্রিয়তা পায়নি। কেন জানো? 5 মিনিট, প্রায় 26 লাইনের একটা গান, ফলে টেলিভিশন রেডিওতে টাইম কুলায় না, যার জন্য জনপ্রিয়তা খুব এটা পায়নি। কিন্তু এটা খুব মৌলিক গান, আমি একটু করছি। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানি গান গে, আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা মনে পড়ে না, মনে পড়ে না। যখন শরীরে তার বসন্ত সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে
বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিড়ে মিড়ে দুপুরে সন্ধ্যায়। এই ধরনের একটা ব্যালে টাইপের গান আর কি। একটা সময় যখন আপনারা গান করেছেন স্টুডিওতে, তখন দেখা গেছে যে একটি গানের পেছনে অনেকটা সময় দেওয়া হয়েছে এবং সুরকার সুর করেছেন, লিখেছেন একজন, পরে যখন আপনারা গিয়েছেন তখন অনেকবার প্র্যাকটিস করেছেন, আপনার কো আর্টিস্টের সাথে প্র্যাকটিস করেছেন, এবং এই যে সময়টা একটা আসর। আমার একটা গান অতিথি ছবিতে রাজ্জাক ভাইয়ের লিপসিংয়ে হবে, জি, আমার জীবনের প্রথম ছায়াছবির গান। মানে গান মানে কি, আমি তখন কেউ চেনে না আমাকে, কিন্তু সত্যদা কি করে বললো যে না এই ছেলেকে আমি একটা ব্রেক দেবো, এটা গান করাবো। তো ওটা করতে গিয়ে এফডিসিতে তখন এইখানে দাঁড়িয়ে আছে আমি, প্রায় 30 গজ দূরে মিউজিশিয়ানরা বসে আছে, হেডফোনে আমি সিঙ্গার বুথ থেকে গান করছি। 21 বার গাইতে হয়েছিল আমাকে। 21 বার? এটা আপনার ক্যারিয়ারের সর্বোচ্চ টেক? হ্যাঁ, কেন সেটা বলি, কখনো আমার ভুল হয়ে যাচ্ছে, কখনো মিউজিশিয়ানের ভুল হয়ে যাচ্ছে, কখনো ইঞ্জিনিয়ারের ভুল হয়ে যাচ্ছে, ফলে এটা খুব রেগুলার ব্যাপার ছিল। 21 বার গান গাওয়া ছায়াছবির জন্য, যার জন্য আমরা রাত 8টা-9টার দিকে এফডিসিতে যেতাম, সকালবেলায় সব গান রেকর্ডিং করে সবাই ঝুলতে ঝুলতে বেরিয়ে আসতাম। এটা আমরা খুব মিস করি। এই যে গানের যে বিষয়গুলো বা যে আমরা যে গানগুলোর কথা বলছি, স্বর্ণময়ী গানগুলো, এই গানগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা এখন করা হচ্ছে কিনা, বা আপনার জায়গা থেকে আপনার কি মতামত থাকবে গানগুলো সম্পর্কে? একটা হলো কি, সংরক্ষণের ব্যাপারটাতে আমরা খুব পিছিয়ে পড়েছি। ওটাও কিন্তু একটা প্রযুক্তিগত কারণটা হলো আমাদের যত ভালো ভালো গান হয়েছে সবগুলো গান হয়ে ফিল্মে বেজে গেছে, তারপরে টেলিভিশনে গেয়ে ফেলেছি, রেডিওতে গেয়ে ফেলেছি, পরের দিনে আমরা ভুলে গেছি। ওটা যে রক্ষা করতে হয় তার জন্য একটা ডিপার্টমেন্ট হয়েছিল, তারা অনেক কাজ করেছিল, ভালো কাজ করেছিল, রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিস। এবং তাদের কাছে এখনও কিন্তু পুরনো গান এখন ওরা আপলোড করে, ওদের এ থেকে ওয়েবসাইট থেকে আপলোড করে। ফলে প্রাতিষ্ঠানিকভাবে কিছু আমাদের যে আর্কাইভ আছে এরা চেষ্টা করেছে, কিছু কিছু ফিল্মের গান রক্ষা করতে চেষ্টা করেছে। তবে আমাদের পাশাপাশি দেশের, এমনকি পাকিস্তানেও তাদের গানগুলো রক্ষিত হলো কি করে, গ্রামোফোন রেকর্ডটা ওদের অনেক দিন আগে থেকে ছিল। গ্রামোফোন রেকর্ড আমাদের দেশে অনেক পরে এসছে, এই 70 দশকের একটু আগে, 60 দশকের মাঝামাঝি। গ্রামোফোন রেকর্ড একটা পার্মানেন্ট জিনিস, ওটা থেকে যায়। হ্যাঁ, যে কারণে আমাদের, তুমি যেটা আর্কাইভের কথা বললা, এই দুটো পার্সোনালি কিছু কিছু লোক করেছে, আমি কিছু করেছি, শিল্পীরাও নিজেরা কিছু কিছু করেছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এটা করা হয়নি। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আসলে আপনাকে পেয়েছি, গানের মানুষকে পেলেই মনে হয় আরো কয়েকটা গান শুনি। সো সেটি শুরুতেও বলছিলাম যে আপনাকে দেখলেই মনে হয়। সো আরেকটি গান শুনতে চাই, এবং এই গানটি অবশ্যই আপনার জীবনে ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয়র মধ্যে, অনেক গানই তো আছে আপনার জনপ্রিয়, তার মধ্যে একটা গান শুনতে চাই। অনুপ ভট্টাচার্য আমার শিক্ষাগুরু ছিলেন, উনি সুর করেছিলেন, একবার লিখেছিলেন আবুল হায়াত মোহাম্মদ কামাল। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। খুব একটা মৌলিক গান, এটা আমার খুব প্রিয় গান অবশ্য, এবং গানটা বেশ এইরকম একটা মুডের গান, কিন্তু বেশ জনপ্রিয়তা পায়। এবং এই গানগুলো এখনো চলে, এবং এখনো আমিও পার্সোনালি এই গানগুলো খুব পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর একটি সময় কেটেছে, খুবই ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, অবশ্যই আগামীতে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবসময়। ATN ওরও নিরন্তর মঙ্গল কামনা করছি, ATN বাংলার, এবং তোমাদের এবং আমার যারা ক্রু মেম্বার ছিলেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অবশ্যই প্রযোজক মহোদয়কে।
দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।